প্রিয় ছাত্রছাত্রী সাজবাতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা মাধ্যমিকের প্রথম ইউনিট টেস্ট দিয়েছি, আমাদের এবার সেকেন্ড ইউনিট টেস্ট, এবং সেকেন্ড ইউনিট টেস্টে চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ একটু চোখ বুলিয়ে নিই, এবং আমি আশা করব তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই প্রস্তুত করে রাখবে টেস্ট এবং ফাইনালের জন্য। প্রথমে আমি যে প্রশ্নগুলো বলবো সেটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। দেখো যে প্রশ্নগুলো আমি রেখেছি। 1, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? 2, মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল? 3, মহাবিদ্রোহ কি জাতীয় বিদ্রোহ? পক্ষে বিপক্ষে যুক্তি দাও। নেক্সট, বর্তমান ভারতে জাতীয়তাবাদ কিভাবে ফুটে উঠেছে? আনন্দমঠ কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? ভারত সভার উদ্দেশ্য ও কার্যাবলী লেখো। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? দেখো এটা 8 নম্বরেরও কোশ্চেন, আবার 4 নম্বরেরও কোশ্চেন। তারপরে মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করা যায় কি? বিশ্লেষণ করো। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা কী ছিল? সব আলাদা আলাদা প্রশ্ন, 4 নম্বর করে। আর একটা প্রশ্ন যে গোড়া জাতীয়তাবাদী ভাবধারায় প্রকাশ পাওয়া যায় আমরা জানি, তো গোড়ায় কিভাবে জাতীয়তাবাদী ভাবধারার প্রকাশ পাওয়া যায়? তাহলে এই ছিল চতুর্থ অধ্যায়ের 10ম শ্রেণীর 4 নম্বরের আমার কাছে মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আমি দিলাম। এরপরে তুমি তোমার পছন্দ মতো এর বাইরে থেকেও যদি কোশ্চেন করতে চাও, যদি পারো অবশ্যই করে নেবে। কারণ শোনো, মাধ্যমিক কিন্তু সাজেশন নির্ভর পরীক্ষা হয় না, তোমরা জানো। দেখো এবার উচ্চ মাধ্যমিকে অনেক বেটার রেজাল্ট করেছে এবং সাজেশনের থেকে অনেক অনেক প্রশ্ন এসেছে। বিশেষ করে আমার চ্যানেলে যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম তোমরা জানো, এবং যে দাদা এবং যে দিদিরা আশেপাশের যারা এই চ্যানেলটা দেখে, যারা দেখেছিল, যারা পরীক্ষা দিয়েছিল, শুনে নেবে কেমন। কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু অতটা অথেন্টিকভাবে বলা যায় না, আমি অন্তত বলতে পারবো না। এবং এটা নিয়ে ছিনিমিনি খেলার কোনো মানে হয় না যে 2-4টে প্রশ্ন দিয়ে দিলাম আর বললাম এখান থেকে আসবেই, 100% আসবেই, এটা এসে গেছে। এই ধরনের মন্তব্য আমার মুখ থেকে আমি করতে চাইছি না, পারবও না, কারণ সেই ধৃষ্টতা আমার নেই। আমি চাই ছেলেমেয়েরা বইটা খুঁটিয়ে পড়ুক, আমি চাই ছেলেমেয়েরা রিল্যাক্সের সঙ্গে পড়াশোনাটা করুক, আমি চাই ছেলেমেয়েরা নির্ভয়ে নির্দ্বিধায় প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যাক এবং তার সেরা উত্তরটা নিজের মন খুলে লিখে আসুক, বইয়ের ভাষা বাদ দিয়ে নিজের ভাষায় আপন মনে করে বইয়ের ভাষা না লিখে সে নম্বরটা তুলে নিয়ে আসুক। দেখো ভালোবাসতে গেলে যেমন আলাদা বাধা ধরা কোনো নিয়ম নেই, কোনো শব্দ নেই, সেই ভালোবাসাটা আন্তরিকতার উপর নির্ভর করে এবং সেখানে দুজনের যে ভালোবাসার যে জায়গা, সেই জায়গাটা তৈরি করতে গেলে আলাদা কোনো প্রস্তুতি নিতে হয় না, আলাদা কোনো কিন্তু এর জন্যে কোর্স করতে হয় না, তাই না? ভালোবাসা ভালোবাসায় সেটা বিভিন্নভাবে আসতে পারে, তার সঙ্গে বন্ধুত্ব ঘটতে পারে, তার মতাদর্শের সঙ্গে মত মিলে যাওয়ার মধ্য দিয়ে হতে পারে, তার শিষ্টাচারের মধ্য দিয়ে হতে পারে, তার ভদ্রতার মধ্য দিয়ে হতে পারে, তার সংস্কৃতির মধ্য দিয়ে আসতে পারে। ঠিক লেখাপড়াটাও কিন্তু ঠিক ওই রকম জোর করে ভালোবাসার জিনিস নয়, হালকাভাবে গল্প চলে, বিষয়ের গভীরে যেতে হবে এবং কি বলতে চাইছে, আনন্দমঠ কেন জাতীয়তাবাদ আমাদের কাছে উদ্রেক করে, তাহলে আনন্দমঠের মধ্যে কি ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলোর চরিত্রটা অর্থাৎ ক্যারেক্টারগুলোর মধ্যে দিয়ে কী প্রকাশ পাচ্ছে? সন্তান দল, এই সন্তান দলের মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী প্রকাশ করতে চাইছেন? তিনি চিন্ময়ী সত্তা কী রূপ প্রকাশ করতে চেয়েছেন? তিনি ভারত মাতার মুক্ত করতে চেয়েছেন কেন? ভারত মাতা কার দ্বারা জর্জরিত? ভারত মাতা কার দ্বারা পরাধীনতা শৃঙ্খলে সে আবদ্ধ? এই বিষয়গুলো জানতে হবে এবং সন্ন্যাসী
সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ মূল ঘটনাটা কি, সন্ন্যাসী ফকির বিদ্রোহের পাশাপাশি ৭৬ মন্বন্তরের কি ঘটনা ছিল যা আনন্দমঠ রচনা করতে গিয়ে তিনি এই দুটোকে একদম প্রথম সারিতে এনে তারই পরিপ্রেক্ষিতে রচনা করেছেন। তাহলে সন্ন্যাসী ফকির বিদ্রোহ একটু জানার চেষ্টা করি, একটু ৭৬ মন্বন্তর জানার চেষ্টা করি, এবং এই দুটোর মধ্যে দিয়ে কোম্পানির কি ভূমিকা ছিল, এই ৭৬ মন্বন্তরের কোম্পানির কি ভূমিকা ছিল, সন্ন্যাসী ফকিরদের কি ভূমিকা ছিল, তারা কেন আন্দোলন করলো, তাহলে এইগুলো একটু যদি জানার চেষ্টা করি ক্ষতি কি। এইভাবে প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমি যদি ঢুকি এবং সেটা জানার যদি চেষ্টা করি তাহলে বিষয়টা সহজ হবে, সরল হবে। দেখো, যার সঙ্গে তুমি যত বেশি কথা বলবে, যার সঙ্গে যত বেশি মিশবে, তার ভুল ত্রুটি, ভালো মন্দ বা ভালো লাগা মন্দ লাগা তুমি কিন্তু বুঝতে পারবে, তাই না? ঠিক তেমনি সাবজেক্টের গভীরে যদি তুমি যাও, দেখবে যত গভীরে যাবে তার তোমার ত্রুটি, তোমার ভুল বা সাবজেক্টের ভালো দিক খারাপ দিক বা সেই বিষয়ের পুঙ্খানুপুঙ্খ তুমি কিন্তু জানতে পারবে। ঠিক এইভাবে আমরা যদি লেগে থাকি, অজস্র সময় এখনও আছে আমাদের হাতে, আমি বলবো। কারণ মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের কেউ 15 দিনও যদি সময় পায় এবং 15 দিনে যদি 15টা করে প্রশ্নও যদি মুখস্থ করে, সেও কিন্তু বেটার রেজাল্ট করতে পারে এবং হয়ও, আমরা দেখেছি। সুতরাং এটাও প্রমাণিত। তাহলে তুমি যখন সময়টা পাচ্ছ, সময়টা কেন কাজে লাগাবে না? বিষয়ের গভীরে চলে যাও, লাইন ধরে ধরে পড়ো, কোন জায়গা থেকে কোন প্রশ্ন আসবে বলার অপেক্ষা রাখে না। দেখো, হিন্দু মেলা 1867 আমরা জানি, তাই তো? তাহলে 3 বছর পরে গিয়ে হিন্দু মেলার কী নাম হয়েছিল এটা কিন্তু আমরা কখনো ভেবে দেখিনি। এটা কিন্তু মাধ্যমিকে এসেছে, তাই না? মাধ্যমিকে গতবার, এবছরের তার আগের বছর কিন্তু এসেছে। ঠিক এইভাবে যদি আমরা একটু, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এবছর যেমন ধর প্রশ্ন এসেছে, কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন, এইটা জীবন মুখোপাধ্যায়ের বইতে কি আছে? নেই। তাহলে এটা শচীন মণ্ডলের বইটা থাকতে পারে। তাহলে জীবন মুখোপাধ্যায়ের বই, শচীন মণ্ডলের বই, এই সময়টুকু আমরা কাছে হাতে পাচ্ছি, স্কুল নেই, 10টা থেকে 4টে, এর মধ্যে থেকে এগুলো করি। অনেক কথা বললাম, তাই না? 8 নম্বরের প্রশ্নগুলো বলতে হবে। হ্যাঁ, ধৈর্য হারা হয়েও না, আমাদের ধৈর্য হারানো একদম পাপ করা মতন, তাই তো? তাহলে আমরা পাপ করব না, আমরা পাপী নই, আমরা নিষ্পাপ, আমরা নিষ্কলুষ, আমরা শিশুর মতো পবিত্র মন নিয়ে আমরা পরীক্ষা হলে যাব, জেনে যাব, বুঝে যাব। কেমন? তাহলে 8 নম্বরের প্রশ্নগুলো বলে দিই এই অধ্যায় থেকে, খুব বেশি নয়। 1 নম্বর হচ্ছে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 8 নম্বরে মহাবিদ্রোহ কি সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা যায়? চরিত্রের মধ্যে কি কি আছে? মহাবিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলা হয়? মহাবিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা হয়? মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা হয়? মহাবিদ্রোহকে কি শুধু সিপাহী বিদ্রোহ বলা যায়? এইগুলো লিখলেই তো উত্তর 8 নম্বরের। এটা 8 নম্বরের কোশ্চেন। তাহলে এইগুলো লিখলেই আমাদের কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। কে কি বলেছেন মহাবিদ্রোহ সম্পর্কে, কে কি বলেছেন, এইটুকু বললেই এর উত্তরটা কমপ্লিট। তাহলে এটা করতে হবে। আনন্দমঠ জাতীয়তাবাদ বিকাশে কতটুকু সহায়তা করেছিল? আনন্দমঠ এই একটা। লেখায় রেখায় জাতীয়তাবাদ বিকাশে ভারতীয়দের মধ্যে কিভাবে প্রভাবিত করেছিল? এই একটা প্রশ্ন 8 নম্বরের। আর সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? 19 শতকের বাংলা রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার অবদান কী ছিল? এটা 2024-এ চলে এসেছে, তাহলে এটার দরকার নেই। তাহলে মূলত কটা বললাম? তাহলে 3টা 8 নম্বরের কোশ্চেন বললাম। তাহলে এই 3টা 8 নম্বরের কোশ্চেন, আর এই দিকে তার আগে 4 নম্বরের কোশ্চেনগুলো বললাম। এইগুলো আমার মতে ফার্স্ট চয়েসে রাখো, ফার্স্ট চয়েস এইগুলো 100% তৈরি করো। তারপরে তোমার যদি সেকেন্ড চয়েস, থার্ড চয়েস থাকে, সেই প্রশ্নগুলো রেডি করো। কেমন? বুঝতে না পারলে বলবে। আর এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আমার ইউটিউবে দেওয়া আছে, সেগুলো দেখে নেবে। যেগুলো দেওয়া নেই একটু করে কমেন্টস করে জানাবে, সেগুলো আমি দেব। আর যদি নাও জানাও তবুও আমি যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আবারও ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কমেন্টস করে জানিও তোমার ভালো লাগা, তোমার মন্দ লাগাটা কেমন। সবাইকে ধন্যবাদ।